আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নাজমুস সাকিব। আজ আপনাদের সাথে নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়ে গেছি। আজ আপনাদের সামনে আলোচনা করব আপনারা কিভাবে সিপিতে ভালো করতে পারেন। তার জন্য আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন বিষয়ে ভিডিও বানাবো। সেই ধারাবাহিকতায় আমাদের নতুন সপ্তাহে শুরু হতে যাচ্ছে নাম্বার থিওরি নিয়ে আলোচনা। আজ আমরা নাম্বার থিওরি নিয়ে আলোচনা করব না, নাম্বার থিওরির ভিডিও আপনারা দু একদিনের মধ্যেই পেয়ে যাবেন। আজ আমরা আলোচনা করব আপনারা যারা সিপি শুরু করতে যাচ্ছেন, আপনাদের জন্য বেসিক কিছু টিপস নিয়ে। সিপি করার জন্য প্রি রিকুইজিট হিসেবে আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন। এই বিষয়গুলো জানা না থাকলে সিপিতে আমরা ভালো করতে পারবো না। আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি যারা প্রবলেম সলভিং করতে গিয়ে তারা অনেক ধরনের ভুল করে ফেলে, যার ফলে তাদের উত্তরগুলো সঠিক থাকলেও অ্যাকসেপ্ট হয় না। আমরা এই ধরনের কমন মিস্টেক গুলো কি কি হতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই লিস্টে 10টি প্রবলেম দেওয়া আছে, যার মধ্যে 8টি আছে একদম বেসিক যোগ বিয়োগ নিয়ে, যেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। এর মধ্যে 3-4টের আমি এখানে ব্যাখ্যা করে দিব। আমি আজকে কোনো কোড লিখবো না, আপনারা কোড লিখবেন। আর বাকি যে 4টা আছে, যেমন এই যে কেপ ডিভিজর, তারপরে হচ্ছে এই যে চিফ অ্যান্ড প্রাইম ডিভিজর, তারপরে হচ্ছে এখানে জিডিসি পার্টিশন, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম জিসিডি। এই 4টা প্রবলেম হচ্ছে আমাদের নাম্বার থিওরি নিয়ে। এই 4টা প্রবলেম হয়তো আপনার পারবেন না, নার্ভাস হওয়ার কিছু নাই। আগামী শনিবারের ভিডিওটা আসলে ওই 2টা 4টা ভিডিও আপনাদের, 4টা প্রবলেমও আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আর আপনাদের জন্য যে বাকি যে বিষয়গুলো থাকে, বাকি প্রবলেমগুলো এখন আমি আপনাদের জন্য খুব সুন্দর ও সাবলীলভাবে ব্যাখ্যা করে দিব। এবং আমরা যে কমন মিস্টেকগুলো করে থাকি, এই কমন মিস্টেকগুলো নিয়ে আলোচনা করব, যাতে ভবিষ্যতে আমাদের এই ধরনের সমস্যা না হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি দেখব আরসিবি ও সিএসকে। এইটা আমরা সকলে জানি, এটা খুব মজাদার একটি প্রবলেম। এই বছরের আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস এর মধ্যকার ঘটনা ম্যাচের সেই বিষয় নিয়ে আলোচনা করা এখানে হয়েছে। আপনারা সকলেই জানেন যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং সিএসকে এর মধ্যে খেলায় চেন্নাই সুপার কিংকে 18 রানের ব্যবধানে জিততে হতো, অথবা 18 ওভার মধ্যে জিততে হতো। কিন্তু আমরা আহ, দেখতে পাচ্ছি যে, দুঃখিত, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে জিততে হতো, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 18 রানের বেশিতে জিতে গিয়েছিল। চেন্নাই সুপার কিংস সেই রানটা করতে পারে নাই। এখন এইখানে সেই বিষয়টাই বলা হয়েছে। এখানে দেখুন বলা আছে যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যদি প্লে অফে চান্স পেতে চায়, তাহলে অ্যাটলিস্ট তাকে 18 রানে জিততে হবে। এখানে স্পষ্ট এটা বলা আছে। এবং শুরুতে বলা আছে, দেখেন যে প্রথমে এক্স স্কোর দেওয়া আছে, যেটা হলো সিএসকে রান। এবং পরবর্তীতে, দুঃখিত, প্রথমে যে দেওয়া আছে এটা আরসিবির রান। প্রথমে দেওয়া আছে যেটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের রান। এবং পরবর্তীতে দেওয়া আছে ওয়াই, এটা হলো সিএসকে রান। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই দুইটার মাঝে আমাকে বিয়োগ করতে হবে, আরসিবির রান মাইনাস সিএসকে রান। আমাদেরকে এই 2টা রানের মাঝখানে বিয়োগ করতে হবে। 2টা রানের মাঝে বিয়োগ করার পরে আমরা যদি বিয়োগফল যদি আমরা 18 পাই বা তার থেকে বেশি পাই, বিয়োগফল যদি 18 বা তার থেকে বেশি, অর্থাৎ, দুঃখিত, এটা ছিল এরকম হবে না, ছিল এরকম হবে যে আমার বিয়োগফল যদি 18 বা তার থেকে বেশি হয়, তাহলে আমরা বলে দেব যে আরসিবিটা এইটা পরের রাউন্ডে যাচ্ছে। আর এটা না হলে আমি বলে দেবো সিএসকে যাচ্ছে। সেটা এখানেই, আপনারা যদি এখানে দেখেন এই কাজটাই বলা হয়েছে। তা আপনারা বাকিটা পরিপূর্ণ প্রবলেমটা যদি স্পষ্ট আপনারা পড়ে নেন, তাহলে কিন্তু আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে, দেখেন এখানে প্রথমে দেওয়া আছে আরসিবির রান এবং বলতেছে সিএসকে রান। আমরা দেখতেছি যে দুইটা বের করলে 27 রান হয়। সো আরসিবি ইজ কোয়ালিফাইড, কারণ 18 রানের কম হয়নি। এবং পরবর্তী দেখেন, এখানে দেখেন আরসিবি 218 এবং সিএসকে 201।
যেহেতু বিয়োগফল 17, তাহলে আমরা এটা এটা ই হচ্ছে, এখন আমরা এইভাবে এইভাবে করতে পারি যে আপনি শুরুতে দুইটা রান নিয়ে আপনি আরসিবি মাইনাস সিএসকে করবেন, মাইনাস সিএসকে। ধরুন ধরুন এইটা ধরুন আপনি আর নামে এটা স্টোর করবেন। আর আমি চেক করবেন যে ইফ আর যদি বড় সমান হয় 18 থেকে, আর যদি 18 থেকে বড় সমান হয়, অবশ্যই এইটার অ্যাবসোলুট ভ্যালু নেবেন। এটাকে আপনি অ্যাবসোলুট সিএস এর যে ফাংশন আছে, সি প্লাস প্লাস এর এবিএস, এই ভ্যালুটা নেবেন। এই ভ্যালুটা নিয়ে আপনি দেখবেন এইটা 18 থেকে বড় সমান কিনা। যদি 18 থেকে বড় সমান হয় তাহলে আপনি বলে দেবেন যে সিএসকে ইজ কোয়ালিফাইড। দুঃখিত, আরসিবি ইজ কোয়ালিফাইড। 18 থেকে বড় সমান হয়ে গেলে বলে দিবেন আরসিবি ইজ কোয়ালিফাইড। বা শুধু আরসিবি প্রিন্ট করবেন, দুঃখিত কোয়ালিফাইড লিখবেন না, শুধু আরসিবি প্রিন্ট করবেন। এবং আরসিবি দেখেন এইভাবে প্রিন্ট করতে হবে, এই বড় হাতের অক্ষরে। হ্যাঁ, আপনি ছোট হাতের অক্ষরে লিখলে এটা অ্যাকসেপ্ট হবে না, সিএসকে ছোট হাতে লিখলে অ্যাকসেপ্ট হবে না। এবং আপনার যদি এটা আর এলস দিবেন, এলস ইফ, এলস ই বা এলস দেবেন, এলস দিয়ে সিএসকে কোয়ালিফাইড লিখে দিলে আপনার এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় যে আপনারা অনেকে করেন কি, অনেকে এখানে করতে পারে যে লিখতে পারে যে আরসিবি ইজ কোয়ালিফাইড এবং সম্পূর্ণ লিখে দিতে পারে। তো এই সম্পূর্ণ লিখলে এটা অ্যাকসেপ্ট হবে না, আপনাকে শুধুমাত্র আপনি এখানে আউটপুটে দেখবেন। আপনি এসে এখানে একটা প্রবলেমের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনি সর্বপ্রথম দেখবেন ইনপুট কি দেওয়া আছে, আপনি ইনপুট নেবেন। এখানে ইনপুটের আগে প্রিন্ট করতে পারে নাই ইন্টার ইউর আরসিবি রান, ইন্টার ইউর সিএসকে রান, এটা বলে নাই। আপনি শুধু সরাসরি ইনপুট নিয়ে নেবেন যে ইন্টিজার এক্স ওয়াই আর সিন ইন্টি এক্স ওয়াই নিয়ে নিলেন। এরপর ওইটাকে বিয়োগ করে এটা প্রিন্ট করে দিয়ে দিলেন, কিন্তু দিয়ে আরসিবি বাই লিখে দেন। আরসিবি যেভাবে লেখা আছে, সিএসকে যেভাবে লেখা আছে, আপনাকে হুবহু সেইভাবে প্রিন্ট করতে হবে। আপনি যদি এর ব্যত্যয় ঘটান তাহলে কিন্তু আপনার প্রবলেমটি অ্যাকসেপ্ট হবে না। আবারও বলতেছি, অ্যাকসেপ্ট হবে না। সর্বপ্রথম এটা খেয়াল করবেন কিভাবে ইনপুট দেওয়া আছে এইটা সেখানে লিখবেন, এবং কিভাবে আউটপুট দেওয়া আছে সেটা লিখবেন। এবং এর পরবর্তীতে আসে হচ্ছে আমাদের এইখানে যে এই সেকশনটা, এখানে দেখবেন এখানে আমাদের স্যাম্পল ইনপুট আমাকে এই আরসিবির রান 150 থেকে 250-এর মধ্যে হবে। এবং সিএসকে রান 150 থেকে x+1, এক্স মানে এক্স যা হবে তার থেকে কমপক্ষে +6 হবে। এটা বলে দিয়েছে, এটা যেটা বলে দিয়েছে যে ওয়াই এর মানটা কখনোই এক্স এর থেকে ছোট হবে না। তার মানে আপনি এক্স মাইনাস ওয়াই, আপনি যদি এক্স মাইনাস ওয়াই করেন সেক্ষেত্রে আপনাকে এবিএস ভ্যালু না নেওয়া দরকার নাই। এবিএস ভ্যালু নেওয়া দরকার নাই, কারণ এটা আপনার সবসময় ওয়াইটা কমপক্ষে, দুঃখিত এটা লিখতে হবে ওয়াই মাইনাস এক্স। আপনাকে লিখতে হবে না দুঃখিত এবিএস, এবিএস নিতে হবে, দুঃখিত আমার ভুল হয়েছে। আপনাকে এবি অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। এর কারণ হলো আপনাকে কখনো ইউজুর আসতে পারে, আপনার এটা আসতে পারে, মানে এইটা সর্বোচ্চ এটা হবে 150 হতে পারে, আপনার এরকম হতে পারে। ধরেন আপনাকে এক্স দিল 160, ওয়াই দিল 140। এক্ষেত্রে কিন্তু আপনি যদি এক্স মাইনাস ওয়াই দেন তখন কিন্তু আপনাকে মাইনাস ভ্যালু আসবে, কখন ওটা আসবে সেটা জানি না। যার ফলে আপনারা সবসময় অ্যাবসলিউট ভ্যালু নেবেন যে এবিএস এক্স মাইনাস ওয়াই। এখন আপনারা বলতে পারেন যে আমাদের সি প্লাস প্লাস আছে, হ্যাঁ ভাই এখন সি প্লাস প্লাস এর সিনট্যাক্স নিয়ে আলোচনা করার মতো সময় নাই এখন। আমি এরকম হিন্টস দেওয়ার সময় আমি এরকম টুকটাক দুটো বিষয় বলে দিব। সময় আমি প্রবলেম নিয়ে আলোচনা করব বা কোনো টপিক নিয়ে আলোচনা করব, তখন আমাদেরকে সেই টপিক বোঝার জন্য বা সেটা করার জন্য আমাদেরকে যতটুকু বোঝা প্রয়োজন, অতটুকু বোঝার জন্য যেটা প্রয়োজন আমি সেইটা আপনাদেরকে দেখিয়ে দেবো বা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু আমাকে যদি আমাকে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটাও সম্পূর্ণভাবে বোঝাইতে হয় তাহলে এই কোর্সটা কোনোদিনও শেষ হবে না। আমরা এখানে এসেছি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শিখতে। তাই যাদের সি প্লাস প্লাস এর সিনট্যাক্স নিয়ে ঝামেলা আছে, জটিলতা আছে, তারা ওইটা শিখে নেবে। ম্যাপ, মাল্টিসেট, যে এসটিএল লাইব্রেরি যেগুলো আছে, এই লাইব্রেরিগুলো নিয়ে আপনাদের যাদের টপিক ক্লিয়ার নাই যে ম্যাপ কি কাজে ব্যবহৃত হয়, সেট কি কাজে ব্যবহৃত হয়, মাল্টিসেট কি কাজে ব্যবহৃত হয়, এই বিষয়গুলো আপনারা একটু ইউটিউব করে জেনে নেবেন। আর এছাড়াও আমি এই এসটিএল লাইব্রেরি নিয়ে আমি আলোচনা করবো, সমস্যা নাই। এসটিএল লাইব্রেরির কোনটার কাজ কি আমি এইটা নিয়ে একটা শর্ট একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব সংক্ষেপে। আর পাশাপাশি
আমরা এই নিয়ে আপনার ডাটা স্ট্রাকচার যে বিষয়গুলো আছে, সিঙ্গল ইংলিশ, ডাবল ইংলিশ, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এটা টেনশনের কারণ নাই। আমাদের যখন যেটা প্রয়োজন, আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটা শিখে ফেলবো। আমরা জেনে নিলাম যে আমাদেরকে এক্স এবিএস করলে আমাদের কখনো মাইনাস ভ্যালু আসবে না, ওটা অটোমেটিকলি প্লাস হয়ে যাবে, এই আর কি। তো এরপর আপনি পেইন্ট করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি যে ইনপুট নেওয়ার সময় এখনই করবেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এখানে যেহেতু 250-র মধ্যে আছে, তাহলে এখানে আমাদেরকে ইন্টিজার নিলেই হচ্ছে, যেহেতু আমাদেরকে এইটা আমাদের ইন্টিজারের লিমিটের মধ্যে আছে। আপনারা যখন নাম্বার থিওরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তখন বিস্তারিত জানবেন যে আমাদের ইন্টিজারটি এরা 32 বিট বন্ধু কাজ করে। 32 বিট মানে যেটা হয় একের পরে 30টা শূন্য, এটা 32 বিট। তাহলে এই 32 বিট পর্যন্ত আমাদেরকে যেটা যে সংখ্যাটা হয়, সেই সংখ্যাটা হচ্ছে 10⁹ এই 10⁹ এই সংখ্যা পর্যন্ত আমাদের ইন্টিজার লিমিটের মধ্যে থাকে। আর এর বেশি হয়ে গেলেই আমাদের ইন্টিজার ওভারফ্লো হয়, তখন আমরা লং লং ইন্টিজার ইউজ করব, যেটা 64 বিট পর্যন্ত যায়, বা 10⁻18। এখন আমাদের 128 বিটের প্রসেসর এসেছে বাজারে, কিন্তু 128 বিটের জন্য কোনো ডাটা টাইপ আসে নাই। আমাদের এর থেকে বড় ভ্যালু লাগলে সেইটাকে আমরা স্ট্রিং আকারে ইনপুট নিব। স্ট্রিং আকারে ইনপুট নিয়ে পরবর্তীতে আমরা ওইটাকে ইন্টিজার পার্ট বাই পার্ট ভাগ করে ইন্টিজারে কনভার্ট করে আমরা কাজগুলো করব। তো এই বিষয়টা একটু ইজি প্রসেস, টেনশনের কোনো কাজ নাই। যখন আমরা প্রবলেম সলভ করব, এই ধরনের সমস্যা আমরা পড়বো, তখন আমরা এটা দেখে নিব যে এটা কিভাবে আমাদেরকে ওইটা আমরা হ্যান্ডেল করি। যদি আমাদের কোনো কেসে যদি 10⁻18-এর থেকে বড় ভ্যালু চলে আসে, সাধারণত ইন জেনারেল থাকবে না, ইন জেনারেল হয়তো বা 10⁻9 অথবা 10⁻18, বেশিরভাগই 10⁻9 থাকবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তাছাড়া ইন্টিজার ওভারফ্লো হয়ে আমাদেরকে কিন্তু রং আনসার আসতে পারে, তো এটার ক্ষেত্রে লাগবে না, এটার ক্ষেত্রে ইন্টিজার নিলেই হয়ে যাবে। তো আপনি লং লং নিতেও পারেন, তবে লং লং নিতে গেলে সেক্ষেত্রে আপনাকে আবার মেমোরি লিমিটটা দেখতে হবে। তো এইখানে মেমোরি লিমিট ধারণা একদম খুবই ছোট একটা ক্যালকুলেশন আছে, এখানে মেমোরি লিমিট নিয়ে তেমন কোনো ধারণা নাই। আশা করি আপনারা এই প্রবলেমটি বুঝতে পারছেন, এই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো এবার আমরা আরেকটা প্রবলেম দিই, সেটা হচ্ছে নাম্বার প্রবলেম। এই প্রবলেমটিতে কি বলা আছে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এই প্রবলেমটা একটি খুবই মজাদার প্রবলেম, খুবই একটি স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। তো এই প্রবলেমটা যেটা বলা আছে যে এখানে একটা কোনো একটা কোম্পানি তারা নতুন একটি তারা মডেল লঞ্চ করে, প্রতি বছর নতুন নতুন মডেল লঞ্চ করে। সেক্ষেত্রে তারা কি করে, তারা আপনার এক্স ইয়ার মানে এক্স ইয়ারের জন্য মডেল, আপনাকে সেক্ষেত্রে এক্স ইয়ারটাকে আপনাকে ইনপুট নিতে হবে। এক্স ইয়ার ইনপুট নিতে হবে। আপনি এক্স ইয়ার ইনপুট নিলেন, ইনপুট নিয়ে ইনপুটের পরে আপনাকে সেই ইয়ারের লাস্ট 2 ডিজিটটা কে এর সঙ্গে ইয়ারের লাস্ট 2 ডিজিটটা আপনাকে প্রিন্ট করে দিতে হবে। এইটা হচ্ছে, এইটা হলো এটা বেসিক থিওরাম। এই বেসিক থিওরামের ক্ষেত্রে এখন আমরা কিভাবে বের করতে পারি লাস্ট দুই সংখ্যাটা কি। লাস্ট দুই সংখ্যা আমরা বিভিন্ন ভাবে আমরা বের করতে পারি। আহ, তাই এর মধ্যে সবচেয়ে সহজ যে বুদ্ধিটা, মানে যে আপনার সবচেয়ে সহজ বুদ্ধি দিয়ে আপনি বিভিন্ন ভাবে বের করতে পারবেন। আপনি এটাকে আমি যদি বলি, আপনি এটা ইন্টিজার আকারে ইনপুট নিয়ে ওটাকে আপনি মডুলাস দিয়ে আপনি ওটাকে যে 2000 থাকবে, আপনি 1000 দিয়ে মডুলাস করে 110 দ্বারা ভাগ করে দিলে আপনি দেখবেন তখন লাস্ট দুইটা সংখ্যা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি এইভাবে নিতে পারেন। এটা একটা জটিল প্রসেস আপনাদের জন্য হতে পারে। তা আপনাদের জন্য সহজ যে প্রসেসটা, সেটা হচ্ছে যেহেতু আমাদেরকে এটা সাল বলতেছে, সাল থাকবে 1993 সাল থেকে 2024 সাল থাকবে। তার মানে আপনাকে এতটুকু নিশ্চিত হতে হবে যে এইটা সর্বদাই, এটা সর্বদাই 4 ডিজিট হবে। 4 ডিজিট, এটা আপনাকে সেটা আপনি একটু কনফার্ম থাকেন, এটা সর্বদা 4 ডিজিট হবে। তাহলে 4 ডিজিট মানে, তাহলে এইবার আমরা একটু হিসাব করি। তো এইবার আমরা এইটাকে স্ট্রিং আকারে ইনপুট নেবো, তাহলে আমরা এই এস কে আমরা স্ট্রিং নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, স্ট্রিং এক্স। এবার আমরা এই স্ট্রিং কে আমরা ইনপুট নেব। স্ট্রিং ইনপুট নেওয়ার পর হলো কি, তখন এটা স্ট্রিং আকারে 2024টা থেকে যাবে, বা 2023 থেকে যাবে। এবার আমরা কি করব, এইবার এইটা করার জন্য আমরা এইবার এই স্ট্রিং কে আমরা একটা লুপ চালাইবো। একটা লুপ স্ট্রিং কে আমরা আর একটা স্ট্রিং এর মধ্যে দিব কিভাবে, এইটাকে আমরা এইটাকে আর একটা স্ট্রিং এর মধ্যে আমরা পুশ ব্যাক করব, পুশ করব। সেটা হচ্ছে আমরা একটা লুপ চালাই দেবো, লুপটা লিখবো আমরা 2 থেকে। এখানে আমাদের দেখেন এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স। তখন এখান থেকে আমরা 2 আর 3 আমরা এভাবে নিতে পারি। যে ধরুন আমরা আটটা স্ট্রিং চালাইলাম, আমরা আটটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম,
সেই স্ট্রিং ডিক্লেয়ার করে সেখানে আমি লিখলাম এরকম, ধরুন S1 স্ট্রিং নাম্বার, S1 এর শূন্য ইকুয়াল এস এর হচ্ছে 2। আবার স্ট্রিং এর টু, এটার ওয়ান ইকুয়াল হচ্ছে কি, ওয়ান ইকুয়াল হচ্ছে S এর 3। তো হয়ে গেল। এবার যখন আমরা প্রিন্ট করব, তখন আমরা হচ্ছে কে এর পরে ধরুন আমরা সি আউট করলাম, সি আউট যে কে, কে এর পরে আমি হচ্ছে ওই S1 কে দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি N লাইন করে দিলাম। এইটুকু করে দিলে কিন্তু আমার এটা উত্তর হয়ে যাচ্ছে। এই হলো বিষয়। তো আমাদের দেখেন প্রবলেম সলভিং কত সহজ, প্রবলেম সলভিং এর থেকেও সহজ। খুবই মজাদার বিষয়, আপনাকে একটু ডিপলি থিঙ্ক করতে হবে। তা আপনি যদি একটু ডিপলি থিঙ্ক করেন তাহলে খুব সহজেই মিলাই ফেলতে পারবেন। সত্যি কথা বলতে আমি যেটা বলতে, দেখেন এগুলো প্রবলেম, এবং এগুলো কিন্তু কন্টেস্টের প্রবলেম, এগুলো যেন তেন প্রবলেম না। আপনার এগুলো কোড শেফ আহ 100, এখানে কোড শেফ 116 থেকে 124-এর মধ্যে, স্টার্টার 134, যেটা 116 থেকে 134-এর মধ্যে D4-এর নাম্বার প্রবলেম গুলো এখানে দেওয়া আছে ধারাবাহিকভাবে। এবং দেখেন আপনারা প্রবলেম গুলো কত সহজ। আপনারা এই ধরনের সহজ কিছু প্রবলেম করেন, এরকম সহজ 15-20টা প্রবলেম সলভ করেন। যখন 15-20টা প্রবলেম সলভ করবেন তখন দেখবেন যে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতেছে, আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স বুস্ট হবে আপনার মধ্যে। তখন আপনি অন্যান্য সকল কাজ খুব সহজে করতে পারবেন। আর তখন এর থেকে একটু হার্ড হবে, আপনি যখন এটা অভ্যস্ত হয়ে গেলেন, আপনাকে সবসময় নিজের কমফোর্ট জোনে বাইরে যেতে হবে। আপনি এটা 2 দিন করলেন, এরপরে কমফোর্ট হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে চলে আসেন। বের হয়ে এসে এর থেকে একটু কঠিন প্রবলেম করা শুরু করেন। ওটা হয়ে গেলে তারপর আর একটু কঠিন। এইভাবে করে নিজের কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে হবে, নিজে কোনো কমফোর্টেবল রাখা যাবে না। তাহলে ব্রেনটা এরকম হয়ে যাবে, ব্রেনের উপর সর্বদা প্রেশার রাখতে হবে, ব্রেনকে কখনো বিশ্রাম দিতে যাবেন। এবং আপনাকে এমন ভাবে বলতে হবে যে আপনি স্বপ্নের মধ্যেও যেন দেখেন এই প্রবলেম সলভিং নিয়ে। আপনি 5 মিনিট সময় পেয়েছেন, ধরুন আপনি নতুন বাজার থেকে টিয়াগো যাবেন, বা আমি অনেকেই বলে যে অনেকে দেখি গ্রুপে মেসেজ দেয় যে বাস পেতে পারছে না। আমি বলি ভাই আমি কিন্তু মেসেজ দিই না, কারণ হচ্ছে আমি নিজে ব্যক্তিগত শেয়ার করি যে দেখুন, ধরুন ওইখানে দাঁড়ায় আছি, নতুন বাজারে দাঁড়ায় আছে বাস না, আমি মোবাইলে একটা প্রবলেম সলভিং এর একটা ব্লগ নিয়ে ব্লগ করতেছি আমি। অথবা দাঁড়াই থেকে আমি চিন্তা করতেছি, আমি এখন দাঁড়ায় আছি চুপচাপ, তো আমি বাস আসে না আসুক, আসতে থাকুক, করে চিল্লা চিল্লি করে কি লাভ। তার থেকে আমি ওইটুকু সময় আমি যে বিষয়গুলো শিখেছি, ডাটা এইগুলো নিয়ে আমি গবেষণা থাকি, এটা এরকম হয় বা এটা এরকম হলে কি হয়, বা এটা না হলে কোনো হতো, এরকম চিন্তা করি এবং ওইটাই করে রাখি। পরবর্তীতে রুমে এসে ওটাকে আবার কোডে ইমপ্লিমেন্টেশন করার চিন্তা করি। আর আমার মোবাইলেও আইডি সেট আপ দেওয়া আছে, অনেক সময় মোবাইলে বসে করি, মোবাইলে বসে চেষ্টা করি। আর আপনাকে প্রোগ্রামার হতে হলে আপনাকে এক কথা কাজ করতে হবে, আপনাকে পড়ার অভ্যাস থাকতে হবে, যে সর্বপ্রথম গুণটা। আপনাকে স্ক্যানিং অবস্থা হবে না, মানে একটা কথা যেটা আপনাকে বেশিরভাগ বলে থাকে, আপনি অনেকে লার্ন উইথ সুমিত শাহ ভাইকে চিনেন। উনি কিন্তু একটা কথা বলে থাকে যে প্রোগ্রামারদেরকে স্ক্যানার হতে হবে না, পড়তে হবে। অর্থাৎ আপনি ধরেন ফেসবুকে একটা পোস্ট পেয়েছেন, প্রতিটা লাইন বাই লাইন খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন। আর না পড়লে হবে না, তাছাড়া কিন্তু আপনি মিস করে যাবেন। আপনার যদি অভ্যাস হবে না তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ হচ্ছে আপনার দেখেন এই যে আমাদের কন্টেস্ট স্টেটমেন্ট দেওয়া আছে, এখন এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি পড়লাম না কিভাবে, এর দুইটা বিষয় আছে। 1 নম্বর বিষয়, আমি এর মধ্যে অধিকাংশ প্রবলেমই আমার আগে সলভ করা আছে, এবং এইটা আমার সলভ করা নাই, এখনো সলভ করা হয়নি, এইটা লাস্ট কন্টেস্টের। এখন তো আমি ডিপ 3 কন্টেস্ট অংশ নিই, ডিপ 4-এ আমি অংশ নিতে পারি না, কারণ আমার রেটিং এখন 1495+। যার ফলে আমাকে ডিপ 4-এর আমি এলিজিবল না, যার ফলে ডিপ 4-এর প্রবলেমগুলো আমার দেখা হয় না। তো এই লাস্ট 4টা কন্টেস্ট আমি দিতে পারি নাই, ডিপ 4। তো এই হচ্ছে বিষয়, তো এটা আমার করা হয় নাই। এখন এটা আমি আপনাদের ভিডিও করার সময় প্রথম পড়লাম, আমি এমনি সেট করে রাখতাম তখন আমি পড়ছি না, যখন যখন এখানে অ্যাড করি তখনও পড়ি নাই। তবে আমি এখন দেখুন আমাকে প্রবলেম সলভ করতে করতে একটা অভ্যস্ততা হয়ে গেছে, যার ফলে এই ধরনের ছোট প্রবলেম গুলোতে এই যে এই লাইনটা আর হচ্ছে আমার এই লাইনটা, এই 2 লাইন দ্বারাই আমার মোটামুটি আমি আইডিয়া করে ফেলি। 2 লাইন দেখছি এখান থেকে, আর এখানে নিচে এসে এই টেস্ট কেস দেখছি, এই টেস্ট কেস আর এই স্যাম্পল, এই যে এই যে আছে এখানে যে যে ব্যাখ্যা দেওয়া আছে, এই 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 4 লাইনটা দেখে আমার মোটামুটি আমার আইডিয়া চলে এসেছে যে হ্যাঁ এই প্রবলেমটা এরকম হতে পারে।
কিন্তু আপনার শুরুর দিকে এটা হবে না, শুরুর দিকে আমারও প্রতিটা প্রবলেম লাইন বাই লাইন পড়তে হবে। আপনি কোড ফোর্সে দেখবেন, কোড ফোর্সে যে কোনো ডিপ ফোরে কন্টেন্ট ডিপ কোনে দেখবেন যে 15 মিনিটে আপনার যারা যে ফার্স্ট হয়েছে তার 15 মিনিটে সবগুলো প্রবলেম সলভ করা শেষ। প্রথম প্রবলেম সলভ করতে 1 মিনিট সময় লাগে। আমি তখন আমি যখন কনসেপ্ট শুরু করি তখন আমি অবাক লাগবো 1 মিনিটে কিভাবে সলভ করবো, আমার তো পড়তেই 3 মিনিট সময় লাগে। এখন বলি হ্যাঁ 1 মিনিট সম্ভব। এখন আমি বুঝি হ্যাঁ একটা প্রবলেম 1 মিনিট না, তো 45 সেকেন্ড প্রবলেম সম্ভব। কারণ আমি এই কোড শেপের আমি যে সেটার 131 নম্বর, 131 নম্বর যে 1 নম্বর প্রবলেমটা ছিল ওটা মানে অ্যাড করা হয়নি এখানে। ওই প্রবলেমটা, এই নম্বর প্রবলেমটা আমি মাত্র 35 সেকেন্ডে সলভ করছিলাম। আমি এটা অহংকার করে বলছি না, আমি কথা কথা বলতেছি যে আপনারা যদি এই ধরনের রেডিকশন থাকেন আপনারা পারবেন, তখন আপনারা 35 সেকেন্ড 36 সেকেন্ডে একটা প্রবলেম, নতুন একটা প্রবলেম, যে প্রবলেম কোনো আইডিয়াই নাই, সেই প্রবলেমটা আপনি পড়বেন, পড়ে নিয়ে আপনি কোড লিখে সাবমিট করবেন, এইটুকু সময় 35 থেকে 36 সেকেন্ডে নেমে আসবে। তবে এইটা আসার জন্য আপনার লাগবে হার্ড ওয়ার্ক, আপনাকে হতাশ হলে চলবে না। আপনি শুনতে পারবেন না, আপনি এমন আছে যখন আপনি এক্সপার্ট হয়ে গেছেন, একটা প্রবলেম 5টা প্রবলেম সলভ করছেন, একটা প্রবলেম 0 প্রবলেম সলভ করছেন, এটা হবে। এটা আপনার হতাশ হওয়া যাবে না। আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে সেলফ মোটিভেট হতে হবে, আপনি নিজেকে একটা ক্রিকেটারের সঙ্গে তুলনা করেন। আপনি দেখেন, আমি উদাহরণ দিই, সাকিব আল হাসানের উদাহরণ দিলাম যে বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান, কিন্তু আপনি দেখেন ইদানিং কিন্তু সে খুবই খারাপ খেলতেছে, তার পারফরমেন্স তার নামের সঙ্গে যায় না। কিন্তু এটাই বলে সে যদি হতাশ হয়ে যায়, আমি পারতেছি না, আমি করতেছি না, হতাশ হয়ে খেলা ছেড়ে দেয়, এটা তো বিষয়টা তো মানাবে না। বা সাকিব আল হাসানের শুরু থেকে আপনি তার ক্যারিয়ারের শুরু দেখেন, শুরুতে তো সবসময় ভালোই খেলে নেয় সে। সে যদি 2010 সালে ওই সময় তো এক সময় খারাপ খেলা শুরু করেছিল, তখন যদি সে হতাশ হয়ে খেলাগুলো ছেড়ে দিত, তাহলে কিন্তু সে তো আজ বিশেষ হতে পারতো না। বিষয়টা এরকম। আপনি একজন নিজেকে একজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করুন, আপনি মেসির সঙ্গে নিজেকে তুলনা করুন। মেসি ফুটবলার, আপনি প্রবলেম সলভার, সে ওখানে কন্টেস্ট দিচ্ছে, ওখানে খেলতেছে বিশ্বকাপ, আপনি এখানে কন্টেস্ট দিচ্ছেন, এখানে আপনার রিজিওনাল কন্টেস্ট হয়, আপনার আইসিপিসিও হয়, আরো অনেক কন্টেস্ট হয়, ওয়াইসিপিসিও হয়, নাকি ইউনিভার্সিটির জন্য কন্টেস্ট হয়। এরকম অনেক কন্টেস্ট এবং নিয়মিত কন্টেস্ট, অনলাইন কন্টেস্টের মধ্যে আছেই। তা আপনি নিজেকে একজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করুন, করে দেখুন এবং বলুন যে হ্যাঁ আমি একজন খেলোয়াড়, আমাকে ভালো করতে হবে, আমি ভালো করতে পারবো। এবং এই বিষয়ে তুলনা করুন যে হ্যাঁ আমি আজকে খারাপ করছি, হ্যাঁ ডোন্ট কেয়ার, আপনি কেন খারাপ করছেন, আপনি সেটা নিজেকে আইডেন্টিফাই করুন, নিজেকে সেই ইমপ্রুভ করুন, আবার ভালো করবেন। হ্যাঁ, এখন প্রবলেম সলভিং এর বেশ কিছু বিষয় সমস্যা হয়, যেমন আপনার ধরেন কোনোদিন আপনি মানসিকভাবে দুর্বল আছেন, বা মানসিক একটা চাপ রয়েছে, কোনো কারণে মন ঠিক মতো দিতে পারতেছেন না, এই কারণে আপনার খারাপ হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে এত হাউতাশ হওয়ার কিছু নেই ভাই। আপনারা যদি এরকম শুরু করে পারতেছেন না বা হতাশ হয়ে যান, তাহলে জীবনে হতাশ করতে পারবেন না। আপনাকে লেগে থাকতে হবে, সময় দিতে হবে। এখন দেখেন, আপনি যদি চিন্তা করেন যে অমুক ভাই সে 10 মিনিটে করতেছে, সে 5 মিনিটে করতেছে, আমি কেন পারতেছি না? আরে ভাই, সেই ভাই তো শুরুতে 10 মিনিট 5 মিনিট পারেনি, সে ভাইও শুরুতে আপনার মতো ভুগিয়েছে সে। আমি বলি এই প্রবলেম গুলো সলভ করতে এক সময় আমার 15 মিনিট 20 মিনিট এমনকি 45 মিনিট পর্যন্ত লেগেছে সময়। আমি যে ফার্স্ট যে প্রবলেম কন্টেস্টটা দিই আমি কোড শেফে, ওই কন্টেস্টটা আমার এই নাম্বার প্রবলেম সলভ করতে সময় লেগেছিল 45 মিনিট। স্পষ্ট মনে আছে যে প্রবলেমটা এখন আমি 45 সেকেন্ডে সলভ করি, যেটা আমি 45, এটা এটা গত মার্চের ঘটনা। আজকে না, বেশি দিন আগে না, দুঃখিত, গত ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমি প্রথম কন্টেস্ট দিই। অনেকে মনে করে যে ভাই আমি অনেক আগে থাকেন, আমি অনেক আগে থাকেন, আমি এই প্রবলেম সলভিং এর লোকে ছিলাম না। আমি কিভাবে প্রবলেম সলভিং এ চলে এসেছি, কিভাবে এই প্রোগ্রামিং জগতে এসেছি সেটা আমি জানি না। আমি ছিলাম ইউআই ডিজাইনার, আমি একটা কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট সেলে জব করতেছিলাম। সেখান থেকে কিভাবে কিভাবে যে আমি এখানে চলে আসলাম এবং এখানেই আধিপত্য এখন গড়ার চেষ্টা করতেছি। এখন কিন্তু আর কন্টেস্টটা ভালো লাগে না। আমি পত্রিকাতে লেখালেখি করেছি 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত। আমি নিয়মিত লেখালেখি করেছি, পেইড লেখক ছিলাম। প্রতি একটা পত্রিকা আমার প্রতি লেখার বিনিময়ে আমাকে 1500 টাকা দিত। অর্থাৎ আমার প্রতি শব্দের বিনিময়ে আমাকে 15 পয়সা করে দিত। আমি 1000 শব্দে একটা কলাম লিখতাম, লিখলে সেটা আমাকে আমার 1500 টাকা হয়ে যেত। দুঃখিত, 1.5 টাকা, 1.5 টাকা দিত আমাকে একটা লেখকের জন্য, আমাকে 1.5 টাকা দিত। আর যার ফলে আমার 1500 টাকা একটা কলামের জন্য আমার চলে আসতো। কিন্তু সেই আমি লেখালেখি ছেড়ে দিয়েছি 2024 সালে, মাত্র 3টা লেখা লিখেছি এবং 4 নাম্বার লেখা গতকাল রাতে পত্রিকাতে পাঠিয়েছি। লেখাটা অবশ্যই মজা পাবেন, যেটা হলো আমাদের এই প্রবলেম সলভারদের একটা জীবনী নিয়ে। অর্থাৎ অনেকেই প্রবলেম সলভারদের উপরে বিরক্ত। আসলে প্রবলেম সলভার একটা রোবোটিক জীবন, আপনাকে নিজেকে রোবট বানাইতে হবে।
অর্থাৎ আবেগ ইমোশন কাজে লাগানো যাবে না। এক নম্বর সবচেয়ে বড় যে বিষয়, আপনার মধ্যে আবেগ ইমোশন থাকা যাবে না। আপনার মধ্যে মনে খারাপ লাগতে পারে, আপনার বন্ধুর সঙ্গে ঝগড়া হতে পারে, বা আদার্স আরো হতে পারে। যেহেতু অধিকাংশ আমাদের মধ্যে এখন এর সঙ্গে জড়িত, ওখানেও আপনার এর সঙ্গে একটা ঝগড়া মনে হতে পারে। তাই বলে আপনি রাগ করে 2 দিন শুয়ে আছেন, এর ক্ষেত্রে ভালো করতে পারবেন না। আপনার মনের অবস্থা যাই হয়ে যাক, আপনাকে প্রবলেম সলভিং করতেই হবে। এই যে ঝড় হচ্ছে, বন্যা আসতেছে, আপনার কারেন্ট থাকতেছে না, এই অজুহাত দিয়ে পড়ে থাকলে হবে না। ঠিক আছে, আমার 10 মিনিট কারেন্ট আসছে, আমি 10 মিনিট কম্পিউটার করবো, এরকম বিষয়। আপনি অন্য সময় অন্য কাজ করেন, যে 10 মিনিট কারেন্ট থাকছে, এই 10 মিনিট আপনি প্রবলেম নিয়ে কাজ করেন। আপনি যদি এই ধরনের ডেডিকেশন দেখাইতে পারেন, আপনি 3 মাস 4 মাস পরে আপনি নিজেকে চিনতে পারবেন না। আমি লিখে দিচ্ছি, আমি আপনাকে লিখে দিচ্ছি যে আপনি যদি নিজেকে ডেডিকেশন দিতে পারেন। তা আজকে আমরা কেউ শিখবো না, আজকে আমরা সম্পূর্ণ মোটিভেশনাল ক্লাস বা একটা মোটিভেশন নিব। এবং আমরা আগামী সপ্তাহ থেকে, আমরা আগামী শনিবার থেকে ইনশাল্লাহ পড়াশোনা যাব। তখন আমরা আজে বাজে কথা বলবো না, তখন আমরা সম্পূর্ণই টপিক রিলেটেড কথা বলবো। আর আপনারা চাইলে মাঝে মাঝে এরকম মোটিভেশনাল সেশন আমি নিব, যদি কেউ হারায় যান। তাহলে আপনাদেরকে যতটুকু পারি মোটিভেট করার চেষ্টা করব। তা আমরা 2টা প্রবলেম বুঝলাম, আমরা আর 2টা প্রবলেম বুঝে আজকে আমি শেষ করে দিব। কে ডিভিজর আছে, এটা আমাদের ইসের প্রবলেম না, এটা আমাদের হচ্ছে নাম্বার থিওরি, এটা আজকে আপনারা বুঝবেন না। তা আমি আপনাদেরকে এইটা একটু, হ্যাঁ এই প্রবলেমটা একটু আছে, মজার আছে, আপনারা এইটা একটু নিজেরা চেষ্টা করেন। কারণ এটা আমি বলতেছি না, এটা একটু জটিল আছে, এটা আমি বলতেছি না। এটা একটু জটিল আছে, এইটাকে আমি বলছি, এটা আপনারা চেষ্টা নিজেরা চেষ্টা করতে দেখবেন। এখানে দেখেন বলা আছে, আমি আপনাকে তারপর আমি ব্যাখ্যা করে দিই। যে এখানে যেটা বলা আছে, যে এখানে দেখেন 75 দেওয়া আছে, এখানে 75 দেওয়া আছে। আপনাদেরকে এমন একটা কাজ করতে হবে, যে আমাদেরকে এইখানে, অর্থাৎ এমন এই 2টা সংখ্যাই আমাকে পাওয়ার দিয়ে বের করা যায় কিনা। দেখেন এখানে, দেখেন আমাদের 2 3, 2 এর উপর 3 পাওয়ার করলে এবং 3 এর উপর 5 পাওয়ার করলে দেখেন 75 হয়ে যায়। 2 পাওয়ার যদি 3 করি আমরা, এবং যোগ 3 পাওয়ার যদি 5 করি, তাহলে কিন্তু আমাদের একটা রেজাল্ট চলে আসবে। তো এইখানে আমাদেরকে যে বিষয়টা করতে হবে, মানে শুরুতে পড়ে আপনারা, যে এখানে একটা আমাদের প্রবলেম আছে, যেখানে আমাদেরকে বলা আছে যে ইউ আর গিভেন টু পজিটিভ ইন্টিজার এ এন্ড বি, ইউ হ্যাভ টু চেক ওয়েদার এ ইজ ডিভিজিবল বাই অল টাইম, এ ইজ ডিভিজিবল বাই অল দ্য প্রাইম ডিভিজর অফ বি। তো এখানে আমাদের টেস্ট কেস দেওয়া আছে। টেস্ট কেস সম্বন্ধে জানেন আপনারা অনেকে, অর্থাৎ আমাদেরকে যেটা বলা আছে, যেখানে দেখেন আমাদেরকে এই কথা বলা আছে যে সাব টাস্ক, অর্থাৎ আপনি যদি 1 নাম্বার প্রথমটা অ্যাকসেপ্ট করে দেবেন, তাহলে আপনি 20 পয়েন্ট পাবেন। 2টা পারলে আপনি এখানে 30 পয়েন্ট পাবেন, 3টা পারলে আপনি 50 পয়েন্ট পাবেন। এখানে যেটা বলা আছে, আপনি যদি দেখেন, আপনি প্রথম টেস্ট কেসে যেখানে ব্যাখ্যাটা যেটা দেওয়া আছে, এখানে যেটা বলা আছে যে 120 এবং 120, এইটা আমাদের প্রত্যেকটা প্রাইম সংখ্যার এমন একটা সংখ্যা যেটা আমাদের প্রাইম সংখ্যার ভাগফল, প্রাইম সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। অর্থাৎ দেখেন 120, এখানে 120 দেওয়া আছে না, এখানে কি বলা আছে যে 2 3 এবং 5, and 75 = 3 and 5, 120 ডিভাইডেড বাই 3 and 5। ইয়েস, অর্থাৎ আমাদেরকে যেটা বলা আছে, যে এখানে যে আমাদের 120 দেওয়া আছে, এই 120টা মানে 3টা প্রাইম সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 3টা সংখ্যা আপনি যেখানে 2 গুণ 3, আমাদেরকে যদি আমরা ভাগ করি 120কে, আমাদের কিন্তু এই যে এই 3টা যে ভাগফল যেগুলো আছে, এই ভাগফলের মধ্যে আপনি দেখেন 2 পাওয়ার 3 করেন, 2 পাওয়ার 3, তখন আমার বলতে ভুল হয়েছিল, যে 2 পাওয়ার 3 গুণ 3 গুণ 5 দিলে দেখবেন আপনি 120 পাচ্ছেন। তখন আমি আমি ওই 3/4 5 কে পাওয়ার ধরে ফেলছিলাম, এটা আমার ভুল হয়েছিল, এটা আপনার সংশোধনে দিলাম। একটু খেয়াল করবেন, দেখেন আমরা এখানে যে আমরা 3টা সংখ্যা পেয়েছি, তো এই 3টা সংখ্যা কিন্তু আমাদের 120-এর হয়ে আছে। কিন্তু এখানে দেখেন 2ও প্রাইম সংখ্যা, এই 3ও প্রাইম সংখ্যা, 5ও প্রাইম সংখ্যা। অনুরূপ ভাবে আবারও দেখুন 3 5 পাওয়ার, আবার 75-এর ক্ষেত্রে আপনি যদি 75 দেখবেন, তখন দেখবেন 3 গুণ 5 পাওয়ার 3, আর দেখুন 5 পাওয়ার 2 হবে, এটা দেখবেন আপনার 75 হচ্ছে, এটা 75।
তো এই জন্য বুঝলাম যে এইখানে আমাদেরকে 3 এবং 5, এখানে 3 এবং 5 দুইটাই কমন আছে। এই দুইটাই কিন্তু আমাদের প্রাইম সংখ্যা। অনুরূপ ভাবে আপনি 128 এবং 116 দেখেন, 128 এবং 116 এই দুইটাও আপনার প্রাইম সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তার মধ্যে অ্যাটলিস্ট দুইটা প্রাইম সংখ্যা থাকবে। এবং 16-র মধ্যেও আছে, আপনি 16-র মধ্যে আপনি যদি দেখেন যে 2 পাওয়ার 1 গুণ 3, দেখুন না, 2 পাওয়ার 2 গুণ 3, দেখেন এটা এটা 4 হয় এবং 3, এটা হয় কত? 2 পাওয়ার 2 গুণ 3, 2 পাওয়ার, আপনি 2 পাওয়ার 3 গুণ 2 করবেন, তাহলে দেখুন 16 হচ্ছে। 2 পাওয়ার 2 গুণ 2, তাহলে 16, তাহলে এখানে আমার টু, এই দুইটা টুই আমার কিন্তু প্রাইম সংখ্যা। এবং পাশাপাশি আমাদের 128-এর মধ্যে প্রাইম হবে, তো এটাও ইয়েস আসবে। তো এইভাবে করে আপনাকে এটা বের করতে হবে। এটা এটার অ্যাপ্রোচটা কি হবে, অ্যাপ্রোচটা নিয়ে আপনারা একটু চিন্তা করে, না পারলে আপনাদেরকে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। এইটা নিয়ে আমি এটা নিয়ে আপনাদের আগামী সপ্তাহে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে আপাতত আমি একটা হিন্টস দিলাম, তো এই হিন্টস নিয়ে আপনারা আপাতত চেষ্টা করুন। এবং দেখেন 7, আসলে 7 8, রাতে দেখেন 7 7 নিজেই প্রাইম সংখ্যাটা ভাগ করা যায় না। 8 8 এখন যার ফলে যে কোনো একটা ভাগ করা না গেলেই এটা আমার নজরে আসবে, দুইটাকে ভাগ করা যেতে হবে। তখন আর আমার 8 কে চেক করার কোনো দরকার নাই। যখন আমি প্রথম সংখ্যা 7 পেয়ে গেছি, আমার 8 কে চেক করার দরকার না, অটোমেটিক আমি বলে দিতে পারি যে এটা না, সম্ভব না। এবং সর্বশেষ আমরা দেখতে পারি রিমাইনিং নেইবারহুডস, যে নাম্বার। তো এই যে নাম্বার প্রবলেমে যেটা বলা আছে সেটা হচ্ছে, আমাদের একটা শহরে আমাদেরকে 100 জন মানুষ থাকে। সেখানে আমাদেরকে এক সংখ্যক মানুষ ভোট দিতে গেছে, কতজন মানুষ ভোট দিতে যায়নি এটা আমাদেরকে বলতে হবে। তো এটা একদম ইজি। আপনি প্রথমে এক্স কে ইনপুট নেবেন। আপনি শুরুতে আপনি এক্স কে ইনপুট নেবেন। এক্স ইনপুট নিয়ে আপনি 100 - এক্স এ প্রিন্ট করবেন, মানে এক লাইনের কোড। আমি যে বলছিলাম, হ্যাঁ, যে এই প্রবলেমটা, আমি হলো 35 সেকেন্ডে সলভ করছিলাম, যেটা আপনাকে শুরু দুটোও বললাম। এটা সে প্রবলেম অ্যাড করা হয়েছে, আমার খেয়াল ছিল না অ্যাড করছি কিনা। যাই হোক, আর এই যে দেখেন, যখন 100 তখন তখন আপনি যখন 100 - এক্স রাখবেন, এটাও এক্স কখনোই, দেখেন এখানে বলা আছে, দেখেন এখানে বলা আছে, দেখেন যে এন, বা আমি এক্স বলছি, এন হবে একই কথা, এক্স আর এক কথা ভেরিয়েবল নাম বলছি এটা, যে এন কখনোই 100 জিরো থেকে ছোট, জিরো জিরো সমান হবে বা জিরো থেকে বড়, এবং 100 সমান বা ছোট হবে, তাই একটা 101 কখনো হবে না, তার মানে আপনার -1 তো আসার কোনো চান্স নাই। তাহলে দেখেন 100 100 মিলে গেলে 0, সবাই ভোট দিচ্ছে। আর না হলে এইটা, এটা সিম্পলি ইনপুট নেবেন, এটা ইউ করে দেবেন। এটা হচ্ছে আমাদের ইজি প্রবলেম, আশা করি সকলে এটাও সলভ করে ফেলতে পারবেন। এবং পরবর্তী থাকে আরেকটা আরেকটা বলে দিই, সর্বশেষ আই নাম্বার। এটা হচ্ছে আমাদেরকে, এটাও আপনারা সহজেই করতে পারবেন। এখন এটা আপনারা একটু চিন্তা করুন। আমি এটা আপনাদেরকে যে হালকা পাতলা যদি হিন্টস দিয়ে দিই, যে এইখানে আমাদেরকে যেটা আছে সেটা হচ্ছে, আমাদেরকে এটা একদম ইজি, এটাও আপনি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সলভ করতে পারবেন। এখানে আমাদের যেটা বলা আছে, আমাদের হচ্ছে আহ একজন মানুষ একটা ওয়াই ক্যালোরিজ খাবার খায় এবং সে এতবার খায়, মানে ওয়াই ক্যালোরি খাবার খায়, সে একদিনে কতবার ক্যালোরি আর্ন করতে পারে? ধরুন 280 ক্যালোরি, সে 280 ক্যালোরি 2 বার গ্রহণ করলো, তার মানে তার কতটা ক্যালোরি তার ইনপুট হলো, তার মানে আমি 2 গুণ 280 ইকুয়াল 560 হয়ে যায়। অনুরূপ ভাবে আপনি এইখানে হচ্ছে, তো এইখানে এসে আপনার সে 237 বা 6, মানে 237 ক্যালোরি 6 বার গ্রহণ করেছে, তাহলে সেটা 6 গুণ 37, তাহলে আপনি ইজি অ্যাপ্রোচ, যে আপনি 2 × X নেন, নিলে এটা আপনার হয়ে যাচ্ছে। আশা করি আমি আজকে আপনাদেরকে অনেকটা সলিউশনই বলে দিলাম, অর্থাৎ X × Y, X × Y নিলে আপনার হয়ে যাচ্ছে। তা আপনারা, আমি আজকে আপনাদের প্রবলেমটাকে আমি অনেকটা প্রবলেমটা সলিউশনই বলে দিলাম। তা আগামী দিন থেকে বলবো না, আগামী দিন থেকে আমি আপনাদেরকে অ্যাপ্রোচ বলে দেবো। আপনাদেরকে আমি যে তিনটা তিনটা প্রবলেম ধরা দিলাম, দেখতে তো আমি আপনাদেরকে তিনটা প্রবলেম ধরাই দিলাম, বা 4টে প্রবলেম ধরা দিলাম, আর বাকি যে প্রবলেম গুলো আছে ওই প্রবলেমগুলো আপনি নিজেরা করবেন। তাই আস্তে আস্তে আমি প্রবলেম ধরাই দেওয়াটা আমি কমাই দিব, আমি আপনাদেরকে প্রবলেম গুলো ব্যাখ্যা করে দিলাম। আশা করি সামনে থেকে আর একটু হার্ড প্রবলেম আসবে আমাদেরকে, আমি সেই প্রবলেম গুলো আপনাদেরকে ব্যাখ্যা করে দিব। আপনারা চেষ্টা করবেন, আমি চাই আপনারা ভালোভাবে শিখুন, ভালোভাবে ধৈর্য ধরে শিখতে থাকুন, চেষ্টা করুন।
আল্লাহ তাআলা আপনাদের সাহায্য প্রার্থনা করুন, আল্লাহ তাআলা আপনাদের সহায় হোক, আমাদেরকে সকলকেই প্রবলেম সলভিং জ্ঞান দান করুক, আমাদের মাধ্যমে আমাদের ইউনিভার্সিটির মান সম্মানকে সমুন্নত করার তৌফিক দান করুন। আমরা যেন প্রত্যেকেই আইসিপিসি তে অংশ নিতে পারি বা আরো বড় বড় কোম্পানিতে জব করতে পারি, ভালো মানের একজন প্রমাণ হতে পারি, দেশের নামকে সমুজ্জ্বল করতে পারি, সে প্রত্যাশা থাকবে। সকলেই ভালোভাবে চেষ্টা করুন, আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক দিবেন, সেটা গ্রুপে দিতে পারেন বা আমাকে পার্সোনালি দিতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব, এবং আপনাদের জন্য যতটা সহজে পারা যায় ততটা সুন্দর করে সহজ করে প্রতিটা টপিক বোঝানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি প্র্যাকটিস করুন। সর্বশেষ আবারও একটু কথা বলি, যে যত বেশি পারেন প্র্যাকটিস করেন, উঠতে বসে শুরুতে খাইতে 5 মিনিট সময় থাকলেও প্রবলেম সলভিং এর চেষ্টা করুন। আপনার প্রবলেম সলভিং যেমন সহজ হোক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।